আজ আমরা ৪৮তম বিশেষ বিসিএসের বাংলা প্রশ্ন এর সাহিত্য অংশটুকু সলভ করব। তো সাথে থাকবেন, আশা করি উপকৃত হবেন। প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়। তো আপনারা নিশ্চয়ই জানেন যে সাত সাগরের মাঝি একটি কাব্যগ্রন্থ, যেটা মূলত ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য এই কাব্যের মূল উপজীব্য। সো এইটা হচ্ছে আমাদের 1944 সালে প্রকাশিত হয়। সো ফরুক আহমেদ আমরা জানি যে মুসলিম রেনেসাঁর কবি। সো ফরুক আহমেদ সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে নিই। ফরুক আহমেদের একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে হাতেম তাই, যেটা একটা কাহিনী কাব্য, এবং এই কাব্যের জন্য অর্থাৎ এই হাতেম তাই কাব্যের জন্য ফরুক আহমেদ কিন্তু আদমজী পুরস্কার লাভ করেন। 2 নম্বর তার একটা কবিতা হচ্ছে কাব্য সংকলন হচ্ছে সনেট সংকলন। এরপর একটা কাব্যগ্রন্থ হচ্ছে মুহূর্তের কবিতা। তাহলে আমরা তার 3টে কাব্যগ্রন্থ পেলাম, একটা হচ্ছে হাতেম তাই, একটা হচ্ছে মুহূর্তের কবিতা, এবং আরেকটা হচ্ছে সনেট সংকলন। এবং তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে নওফেল ও হাতেম। তাহলে কাহিনী কাব্য হচ্ছে হাতেম তাই, আর নওফেল ও হাতেম হচ্ছে কাব্যনাট্য। এবং আরেকটি আছে, সেটা হচ্ছে সিরাজাম মুনির। তিনি কিছু শিশুতোষ গ্রন্থ লেখেন এবং তার এই শিশুতোষ গ্রন্থগুলো থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হলো পাখির বাসা তার প্রথম প্রকাশিত শিশুতোষ গ্রন্থ। তাহলে পাখির বাসা হচ্ছে তার প্রথম প্রকাশিত শিশুতোষ গ্রন্থ। প্রথম গ্রন্থ হচ্ছে পাখির বাসা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং এর জন্য তিনি একটা পুরস্কার পান, সেটা হচ্ছে ইউনেস্কো থেকে। এছাড়া তিনি লিখেছেন শিশুদের জন্য নতুন লেখা, ছড়ার আসর, চাঁদের আসর, চিড়িয়াখানা, ফুলের জলসা, হরফের ছড়া। এই হরফের ছড়া কিন্তু একটা বর্ণশিক্ষার বই, এটা থেকেও কিন্তু প্রিভিয়াস বিসিএসে কোয়েশ্চেন আসছে। সো হরফের ছড়া তার হচ্ছে একটা বর্ণশিক্ষার বই। তার বিখ্যাত কবিতা হচ্ছে পাঞ্জেরি, উপহার, লাশ। তো আমরা জানি ফরুক আহমেদ বর্তমানে একটা হট টপিক। সো ফরুক আহমেদ থেকে প্রায়ই প্রশ্ন আসে। সো আমরা ফরুক আহমেদ সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিব। এরপরে আমরা যদি দেখি পরবর্তী প্রশ্ন, তাহলে পরবর্তী প্রশ্নটি হলো ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগীর এর জন্ম কোথায়। তাহলে আমরা জানি যে ইউসুফ জুলেখার কবিকে শাহ মোহাম্মদ সগীর। এর জন্ম কোথায়? আসলে ইনার জন্মস্থান নিয়ে ওইভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তারপর আমরা চট্টগ্রামে ধারণা করতে পারি, কারণ তার যে সাহিত্য ছিল সেইখানে তার কাব্যগুলোতে চট্টগ্রাম অঞ্চলের ভাষার প্রয়োগ পাওয়া যায়। এই কারণে আমরা ধরে নিই তিনি হচ্ছে চট্টগ্রামের অধিবাসী। তো আমরা ইউসুফ জুলেখার যে কবি শাহ মোহাম্মদ সগীর, ইনার সম্পর্কে যদি আরেকটু তথ্য জানি, তাহলে সেটা বলা যাবে যে ইনি হচ্ছে কিন্তু রোমান্টিক প্রণয় উপাখ্যানের ধারার প্রথম আদি কবি বা বাঙালি কবি। তাহলে রোমান্টিক প্রণয় উপাখ্যানের প্রথম বাঙালি কবি কিন্তু শাহ মোহাম্মদ সগীর। এখন এই শাহ মোহাম্মদ সগীর ছিলেন কিন্তু সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী বা সভাকবি। আমরা জানি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় কিন্তু ইউসুফ জুলেখা রচনা হয়। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আছে আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারী জাত ও ভাই জোকের মতন শুষ্যে রক্ত কাটছে থালার ভাত। তাহলে কার লেখা? তো এটা একটা বিদ্রোহী ভাব আছে। আমরা জানি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা করছেন। সো এটা আমরা কাজী নজরুল ইসলামের একটা গ্রন্থ আছে, কাব্যগ্রন্থ, যার নাম হচ্ছে সর্বহারা। সেই সর্বহারার একটা কবিতা আছে, সেটা হচ্ছে কিষানের গান। হ্যাঁ, এখানে আমরা বুঝতে পারছি কৃষক সম্পর্কে একটু বলছে। তো কিষানের গান কবিতার অংশ, এবং এই সর্বহারা কবিতা কিন্তু কবির বিদ্রোহী সত্তাটা প্রকাশ পেয়েছে, এবং সে যে শোষিত বঞ্চিত কৃষকদের কথা ভাবেন সেটাও প্রকাশ পেয়েছেন। আমরা কাজী নজরুল ইসলামের যদি আরও কিছু উক্তি সম্পর্কে জানি, তাহলে আমরা একটা পাবো হচ্ছে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। এইখানে এই দামাল ছেলে বলতে কামাল পাশাকে বোঝানো হচ্ছে, এবং এটি একটি কামাল পাশা কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা বিদ্রোহী কবিতার কয়েকটি চরণ দেখব, যেমন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণ তুর্য।
সব বিদ্রোহী বিদ্রোহী ভাব আছে। তারপরে আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, কত বড় বিদ্রোহীর কথা। এরপর মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এরপর আরও একটি চরণ দেখব, সেটি হচ্ছে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস। সো এইগুলো দ্বারা আমরা দেখতেই পাচ্ছি যে বিদ্রোহী বিদ্রোহী ভাব পাওয়া যাচ্ছে। সো এগুলা বিদ্রোহী কবিতার অংশ। তার একতলা সরফরদা যে কাব্য আছে সেখান থেকে নেওয়া হয়েছে সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, এই একটি চরণ, এবং হোক দূর অকল্যাণ সকল অশোভন। হ্যাঁ, সো এটা কিন্তু আমরা জানি যে সরফরদা একতলা থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে খেয়াপাড়ের তরুণী। হ্যাঁ, খেয়াপাড় যেহেতু এখানে আমরা ওই যে যাত্রী তো খেয়াপাড়ের আসবে, তার মানে যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপাড়। এই যে খেয়াপাড় শব্দটা দেখেই বুঝতে পারবো এটা খেয়াপাড়ের তরুণী থেকে নেওয়া। এরপর আরেকটা চরণ যদি দেখি সেটা হচ্ছে নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, এই যে তরঙ্গ ঢেউ নদীর সাথে রিলেটেড, তার মানে খেয়াপাড়ের তরুণী। মৃত্যুর মহানি, এটা আমাদের হচ্ছে ওখান থেকেই আসছে। রুদ্র উলঙ্গ। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা যেটা নিঃশেষে নিশাচর, যেহেতু নিশাচর রাতের কাহিনী, খেয়াপাড়ের তরুণীতে আসবে। ইভেন আমাদের এখানে তরুণীর কথাটাও আছে। সো গ্রাসে মহাবিশ্বে 83 কাপে তরুণীর পাপি যত নিঃশ্বে। সো এইগুলো হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত। আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো পরবর্তী প্রশ্নে যেটি বলা হয়েছে তা হলো ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়েছে। সো আমরা এখানে ইসমাইল হোসেন সিরাজীর কিন্তু 4টি কাব্যগ্রন্থ দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথম কাব্যগ্রন্থটির নাম হচ্ছে অনল প্রবাহ, মানে এটি তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। এবং এই যে প্রথম কাব্যগ্রন্থই কিন্তু বাজেয়াপ্ত হয়ে যায়, কারণ এইখানে তিনি একটু ব্রিটিশ বিরোধী মনোভাব প্রকাশ করেছিলেন, ইংরেজ বিরোধী মনোভাব প্রকাশ করেছিলেন। এই কারণে এই অনল প্রবাহটা কিন্তু তার বাজেয়াপ্ত হয়ে যায়। আমরা তার সম্পর্কে যদি আরও কিছু জানি, যে তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে স্পেন বিজয় কাব্য, যেটা হচ্ছে মহাকাব্য। স্পেন বিজয় কাব্য হচ্ছে মহাকাব্য। এরপর তো বলছি আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, ঠিক আছে, নব উদ্দীপনা, সঙ্গীত সঞ্জীবনী, প্রেমাঞ্জলি, এগুলো কিন্তু তার অন্যান্য কাব্যগ্রন্থ। এর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্পেন বিজয় কাব্য, উচ্ছ্বাস এবং নব উদ্দীপনা। আর অনল প্রবাহ তো আমরা জানলামই, তার প্রথম যেহেতু এইটা। সো এই 4টা কিন্তু তার খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া আমরা তার অন্যান্যগুলো জানতে পারি যে আকাঙ্ক্ষা, সঙ্গীত সঞ্জীবনী, প্রেমাঞ্জলি, এগুলো। তার উপন্যাসের মধ্যে আছে রায়নন্দিনী, তারাবাই, ফিরোজা বেগম, নুরুদ্দিন। তাহলে নুরুদ্দিন এবং ফিরোজা বেগম, তারাবাই, রায়নন্দিনী। আমরা এই যে তার কাব্যগ্রন্থ বা উপন্যাস, মানে প্রত্যেকটা লেখকেরই এগুলো কিন্তু মনে রাখার টেকনিক আছে। সো আপনারা যদি লাইক, সাবস্ক্রাইব এগুলো দিয়ে পাশে থাকেন তাহলে অবশ্যই আমি ধারাবাহিকভাবে সেগুলো আপলোড করব, যেগুলো দ্বারা আপনারা উপকৃতই হবেন। এর পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারবো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি। আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিন্তু মোট 13টি খণ্ড আছে, এবং সেই 13টি খণ্ডের প্রথম খণ্ডটির নাম হচ্ছে জন্মখণ্ড। সো দেখি আমরা এর ব্যাখ্যা হিসেবে কি দিচ্ছি। আমরা বলছি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম বা আদি বা শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ। তো এই যে কাব্যগ্রন্থ, এর রচয়িতা কিন্তু বরু চণ্ডীদাস, ঠিক আছে, মধ্যযুগের আদিকবি বরু চণ্ডীদাস। এই যে এই কাব্যে মোট 15টি খণ্ড আছে, আমরা বলছি 13টি খণ্ড। আপনারা 13টি খণ্ড পড়ে নেবেন। তার মধ্যে আপনারা জেনে নেবেন প্রথম খণ্ডটির নাম জন্মখণ্ড এবং শেষ খণ্ডটির নাম বিরহখণ্ড। এইগুলা জানবেন, এবং বাদ বাকি কোন খণ্ডগুলো আছে সেগুলো জানতে হবে, কারণ প্রায় কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি যে তার এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয় জানতে গেলে আপনাকে এই 13টি খণ্ডই জানতে হবে যে কোন কোন খণ্ড, তাহলে আপনি বলতেই পারবেন যে অমুকটি নয়। আমরা দেখি এর মধ্যে হচ্ছে তাম্বুল খণ্ড, পান নিয়ে একটা কাহিনী হয়েছে তাই তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং বিরহখণ্ড। ঠিক আছে, তো এই 13টা খণ্ড আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তার মধ্যে প্রথমটা এবং শেষটা অবশ্যই মনে রাখবেন। তো আমরা আরেকটু যদি জানি শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে, তাহলে বলা যায় যে এই শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছিলেন কিন্তু বসন্ত রঞ্জন রায়। তিনি 1909 সালে এটা আবিষ্কার করেন।
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের একটি গোয়াল ঘর থেকে কিন্তু তিনি এটা আবিষ্কার করেন এবং 1916 সালে কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। আমরা জানি 1916 সালে কিন্তু আরও একটি বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়, সেটা হচ্ছে চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। সো এইটা কিন্তু আবিষ্কার হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কার করেন আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী। আর তার 2 বছর পর 1909 সালে আবিষ্কৃত হয় বসন্ত রঞ্জন রায়ের শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু দুইটাই প্রকাশ পায় কিন্তু 1916 সালে।